উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এক হাসপাতালে যোগেন্দ্র সিং মৃত্যুকালীন একটা জবানবন্দি দিয়েছিলেন। সেই জবানবন্দিতে তার একটি মর্মস্পর্শী জিজ্ঞাসা হাসপাতালের চার দেওয়ালকে বিদীর্ণ করে দিয়েছিল। তার প্রশ্ন ছিল, ওরা আমাকে কেন এভাবে পুড়িয়ে দিল বলতে পারেন? ওরা আমার গায়ে কেরোসিন তেল ঢেলে কেন আগুন জ্বালিয়ে দিল? দ্য হিন্দু পত্রিকায় সাংবাদিক মোহাম্মদ আলী এই জবানবন্দি প্রকাশ করেছিলেন। কে ছিলেন এই যোগেন্দ্র সিং? বলছি আপনাদের। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই নোটিফিকেশন আইকনটাকে অন করে রাখবেন। কে ছিলেন এই যোগেন্দ্র সিং? তিনি ছিলেন এক স্থানীয় সাংবাদিক। শাহজাহানপুর সমাচার নামে একটি ফেসবুক পেজ তিনি পরিচালনা করতেন। সেই সময় সমাজবাদী পার্টির প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী রামমূর্তি বর্মার আশীর্বাদ পুষ্ট দুষ্কৃতীরা অবৈধ খনির কারবারে নেমে দুহাতে টাকা লুট করছে। এক নেহাত ছাপোষা সাংবাদিক মাটি খুঁড়ে অবৈধ খনির বৃত্তান্ত টেনে বার করছে এবং ফেসবুক পেজে সেটা প্রকাশ করছে। এই ঔদ্ধত্য সহ্য হয়নি মন্ত্রী। অবশেষে যোগেন্দ্রকে চরম শিক্ষা দিতে কি করা হলো? এক পুলিশ ইন্সপেক্টর প্রকাশ রায়, আরো 4-5 জন পুলিশ এবং একদল দুষ্কৃতী সমেত তার বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়লো। ঢুকে পড়ে তার উপরে এই হামলা চালালো, যেটা আমি আগে বলেছি। যোগেন্দ্র মারা যাওয়ার পর পুলিশি তদন্ত বিশেষ এগোয়নি, যেমনটি এ দেশে হয়ে থাকে। বিভিন্ন রাজ্যে বহু মুখ্যমন্ত্রী রাজ্য পরিচালনার ক্ষেত্রে মানে নির্বাচিত হওয়ার প্রাক্কালে হুঙ্কার দিয়ে বলেছেন কঠোরভাবে অপরাধীদের দমন করে একটা সুস্থ স্বাভাবিক সমাজ উপহার দেবেন। কিন্তু শেষ পর্যন্ত নির্মল সমাজের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। এখন আবার মুখ্যমন্ত্রীদের মুখে একটা নতুন লব্জ শোনা যাচ্ছে, জিরো টলারেন্স। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রথম দিন থেকে বলে যাচ্ছে অপরাধ দমনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গৃহীত হবে। আমরা জানি বিজেপি শাসিত অন্যান্য রাজ্যেও এই কথা বলা হয়েছে, বিশেষ করে যোগী রাজ্যে মানে উত্তরপ্রদেশে। এই যে দুর্নীতি দমনে সরকারের অনমনীয় মনোভাব, তা সাধারণত আমজনতার মধ্যে একটা তীব্র উত্তেজনার সঞ্চার করে। এক সময় মনে করে দেখুন, ইতিহাসে যারা দেখেছেন বা পড়েছেন বা শুনেছেন, যে যখন কোনো অভিযুক্তকে প্রকাশ্যে ফাঁসি কাঠে লটকানো হতো তখন সাধারণ মানুষ নাওয়া খাওয়া ভুলে সে দৃশ্য দেখতে ছুটতো। অনেকেই জানেন এখনো পর্যন্ত এই যে ফ্যান্সি লেন, ফাঁসি লেন আসলে ফাঁসি থেকে এসেছিল ফ্যান্সি। কেন? কারণ লোকে ছুটতো, রাস্তার মোড়ে ফাঁসি দেওয়া হচ্ছে। আজও কি সেই মানসিকতার বিশেষ ব্যত্যয় ঘটেছে? আজও কি প্রকাশ্যে ফাঁসি কাঠের লটকানোর জায়গায় যখন বুলডোজার চলে, না হয় এনকাউন্টার চলে, তখন কি উচ্ছ্বসিত জনতার একাংশকে আমরা দেখতে পাই না? না হলে নিজের পক্ষে অভিযুক্তকে যদি নাকে দড়ি দিয়ে ঘোরানো হয় তখন একই জিনিস দেখতে পাই। বা ডিম ছুঁড়ে মারা হয়, অফিসে ঢুকে ডিম ছুঁড়ে মারা হয়, অশ্রাব্য গালিগালাজ দেওয়া হয়, তখন জিনিসটা তো কাছাকাছি। যাই হোক, এবার সমাজ বিরোধী দমনে বিধানসভায় একটি বিল এনেছে পশ্চিমবঙ্গ সরকার। এই বিলটা এতটাই কঠোর যে সমাজ বিরোধী বা আইন ভঙ্গকারীদের কাছে তার যথেষ্ট ভীতিপ্রদ হওয়ার সম্ভাবনা নিশ্চয়। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হলো আইন বিশেষজ্ঞ বা সংবিধান বিশেষজ্ঞরা মনে করছেন এর ফলে অসাধু এবং ক্ষমতা লিপ্সু প্রশাসকের হাতে এই আইনের অপপ্রয়োগের যথেষ্ট আশঙ্কা রয়েছে। এই আইনে বলে সন্দেহের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে কোনো বিচার ছাড়াই সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখা যাবে। জেলা শাসক বা পুলিশ কমিশনার চাইলে কোনো চিহ্নিত অপরাধীকে বা অভিযুক্তকে নির্দিষ্ট জেলা বা এলাকা থেকে 1 বছরের জন্য বহিষ্কার করতে পারবে। এবং এই অপরাধীদের, অপরাধ কবে নির্দিষ্ট হবে জানি না, যদি অভিযুক্ত হয়ে যান তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করা হতে পারে, বিশেষ করে অপরাধীদের ক্ষেত্রে। আর গুরুতর সমাজ বিরোধী হিসেবে চিহ্নিত ব্যক্তিরা নিজেদের পছন্দ মতো কোনো বেসরকারি আইনজীবীও নিয়োগ করতে পারবেন না। এই আইনের অধীনে সমস্ত অপরাধ হবে জামিন অযোগ্য, মানে জামিন পাবে না। ভারতীয় দণ্ড সংহিতায় বর্তমানে একাধিক আইন রয়েছে যা সমাজ বিরোধী বা অপরাধীদের নিয়ন্ত্রণে যথেষ্ট সক্ষম। কাজে নতুন আইন প্রবর্তনের তেমন কোনো যুক্তিগ্রাহ্য কারণই দেখা যাচ্ছে না। বিশেষ করে এই আইন প্রবর্তিত হলে সমাজের মধ্যে যে
ভীতি এবং শঙ্কার পরিবেশ সৃষ্টি হবে, সেটা কিন্তু মারাত্মক। এবং সেটা অনায়াসে বলা যাচ্ছে যে কতখানি হবে সেই ভীতি সঞ্চার, আমরা আন্দাজ করতে পারছি। ভারতীয় সংবিধানের 21 নম্বর ধারা অনুযায়ী প্রতিটি নাগরিকের বেঁচে থাকার এবং স্বাধীনতার অধিকার রয়েছে। বিনা বিচারে 1 বছর আটকে রাখার মতো কঠোর নিয়ম মানুষের বেঁচে থাকার যে মৌলিক অধিকার, সেটাকেই তো ক্ষুণ্ণ করবে। পূর্ববর্তী সরকার মানে তৃণমূল সরকার যা ছিল, তাদের বিরুদ্ধে এই আইনের অপব্যবহারের প্রচুর অভিযোগ আমরা দেখেছি, প্রচুর দেখেছি। সেই এক অভিযোগ যদি এই বর্তমান যে আইন তৈরি হলো সে ব্যাপারেও হয়, সেই আইনের যথেচ্ছ প্রয়োগ যদি হতে থাকে, তাহলে একই অভিযোগ উঠবে। বিরোধী রাজনৈতিক কর্মী, আন্দোলনকারী বা ছাত্র নেতাদের বিরুদ্ধেও এই আইন যে ব্যবহার করা হবে না, তাও কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারেন? ফলে কি হবে? ফলে রাজ্যের গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষুণ্ণ হবে, আহত হবে, মাটিতে পড়ে যাবে। অন্যদিকে যেসব রাজনীতিক নিজেরাই এই অপরাধ জগতের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকেন এবং শাসক দলের শরিক হয়ে যান, তাদের বিরুদ্ধে কি করে এই আইন বলবৎ করবে সরকার? এই আইন কি বলবৎ করা সম্ভব হবে? জিরো টলারেন্স নীতি কি সেখানে খাটবে? দেখুন, মনে করে দেখুন, জিরো টলারেন্স নীতি কিন্তু মোটেও কোনো অভিনব ব্যাপার নয়। বিশ্বনাথ প্রতাপ সিং যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন, তখন তিনি বসেই সিদ্ধান্ত নেন যে অপরাধ দমনে কঠোর নীতি গ্রহণ করবেন। তার নির্দেশে প্রায় 2000 অপরাধীর মধ্যে কাউকে এনকাউন্টার করে মেরে ফেলে পুলিশ, কেউ আত্মসমর্পণে বাধ্য হয়, কাউকে কারাবন্দী করা হয়, এই চলতে থাকে। কিন্তু তারপরেও উত্তরপ্রদেশ অপরাধ মুক্ত হয়নি, বরং অপরাধীরা অনেকেই আইন ভঙ্গকারী থেকে আইন প্রণয়নকারী হয়ে যান। সাতটা খুনের আসামি, সাতটা খুনের আসামি জেলবন্দি ছিলেন। হরিশঙ্কর তেওয়ারি, কংগ্রেস প্রতিনিধি, নির্বাচিত, জেল থেকে ছাড়া পেয়ে তিনি কি করলেন? কল্যাণ সিং এর নেতৃত্বে বিজেপি সরকারে যোগ দিলেন এবং খোদ বিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব পেলেন। বুঝুন অবস্থাটা। এবারে আমরা নজর ফেলি পশ্চিমবঙ্গের নবগঠিত বিধানসভায় নির্বাচিত সদস্যদের দিকে। নবনির্বাচিত সদস্যদের 190 জনের বিরুদ্ধে, সব দলেরই প্রায়, শুধুমাত্র কংগ্রেস আর সিপিএম এর বিরুদ্ধে নেই। কংগ্রেসের তো 2 জন, সিপিএম এর 1 জন। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ আছে। গুরুতর অভিযোগে অভিযুক্ত প্রায় 170। বিজয়ী প্রার্থীদের মধ্যে 14 জনের বিরুদ্ধে খুনের মামলা আছে, খুনের চেষ্টার অভিযোগ আছে 54 জনের বিরুদ্ধে। আর বিজয়ী বিধায়কদের মধ্যে 63 জন নারী নির্যাতনে অভিযুক্ত। এমনকি 2 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে। আমি মোটেই বলতে চাইছি না যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা সবাই অপরাধী, না, আমি মোটেই মনে করি না। আমাদের দেশের আইনও সেটা মনে করে না, আমাদের সংবিধান পর্যন্ত সেটা মনে করে না। কিন্তু সমস্যা হলো, আমরা যদি এমন আইন তৈরি করি যে অভিযুক্তদের আমরা অপরাধীর মতনই বিচার করতে শুরু করি, আমরা যদি এমন একটা আইন তৈরি করি যে আইনের ফলে অভিযুক্ত বলে কেউ থাকবে না, সবাই অপরাধী হয়ে যাবে, আর এই যারা এই আইন প্রণয়নকারী তাদের বিরুদ্ধে কি গুন্ডা দমন আইন প্রযুক্ত হবে? খুব কঠিন প্রশ্ন, আমার কাছে উত্তর নেই। আপনাদের কাছে যদি উত্তর থাকে বলবেন। তবে আমি এখন বলতে পারি, ওসব না ভেবে বরং নাগরিকরা সাবধানে থাকুন, শাসক প্রভুর সামনে নতজানু হয়ে বশ্যতা স্বীকার করুন, আর শপথ করুন বাংলা যেন প্রতিবাদী বিদ্যাসাগর, বিবেকানন্দ বা রামমোহনের পথ থেকে বিচ্যুত হয়ে যায়। আজ এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন সবাই, আর আমার যে চ্যানেল সেটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।